আমি তোর কোনো কথা শুনতে চাই না। আমাদের বাড়িতে ছেলে মেয়েরা নিজে পছন্দ করে বিয়ে করতে পারে না, তাই আমরা যার সঙ্গে তোর বিয়ে দেব তাকেই বিয়ে করতে হবে, এটাই আমাদের সিদ্ধান্ত। কিন্তু মা, তুমি একবার জেনে তো নাও যে আমি কোন মেয়েকে পছন্দ করেছি। কল্পনা একজন পাইলট, আর পাইলট মানে তো আবার বোঝো না, যারা প্লেন চালায় তাদেরকে পাইলট বলে। মানে আমার পছন্দ করা মেয়ে কল্পনা সবসময় আকাশে উড়ে বেড়াই, আর যেখানে আমাদের পাড়ার মেয়েরা বউরা সাইকেল পর্যন্ত চালাতে পারে না, আর কল্পনা সেখানে আকাশে প্লেন উড়িয়ে লক্ষ লক্ষ টাকা ইনকাম করে, বুঝেছো? ছেলের কথা শুনে কমলা দেবী এবং তার পরিবার ভীষণ পরিমাণে চমকে ওঠে, আর সেই সাথে তারা অত্যন্ত খুশি হয়। এমনকি রোহিতের কথা শুনে তার গোটা পরিবার অর্থাৎ তার বাবা মা ভাই বোন ফ্লাইটে করে দেশ বিদেশে ঘোরার স্বপ্ন দেখে ফেলে, আর তখনই তারা কল্পনাকে বাড়ির বৌমা হিসেবে মেনে নেয়। দেখতে দেখতে কিছুদিনের মধ্যেই রোহিত কল্পনাকে বিয়ে করে বাড়িতে নিয়ে আসে, আর পাইলট বৌমা কল্পনা বাড়িতে আসতে না আসতেই তার শ্বশুর বাড়ির প্রত্যেকে ফ্লাইটে করে ঘোরার জন্য তার কাছে বায়না করে। তাই নতুন বৌমা কিছুতেই তাদের আবদার ফেলতে পারে না। ঠিক আছে, আপনারা চিন্তা করবেন না, কালকেই আমি আপনাদের সবাইকে ফ্লাইটে করে লন্ডনে ঘুরতে নিয়ে যাব। কালকে কিন্তু সকাল 11টার সময় লন্ডনে যাওয়ার ফ্লাইট আছে। আপনারা টোটাল কতজন যাবেন? আমাদের গোটা পরিবার, তাই তো? রোহিতের কাজ আছে, রোহিত তো বললো যেতে পারবে না, মানে আপনারা 4 জন। ওকে। আরে না না বৌমা, 4 জন নয়, ওই মোটামুটি 20-22 জন হবে। আসলে আমার বৌমা পাইলট শুনে আশেপাশের কিছু প্রতিবেশী আর আমাদের কিছু আত্মীয় স্বজন আমাদের কাছে এসে প্লেনে করে ঘোরার জন্য অনুরোধ করছে, তাই আমি ওদেরকে না করতে পারিনি। আমি ওদের সবাইকে আমাদের সঙ্গে নিয়ে যাব। শাশুড়ি মায়ের কথা শুনে কল্পনা খুবই অবাক হয়। আরে না না, 20-22 জন কি করে হবে? 20 জনের ফ্লাইটের টিকিট কাটতে গিয়ে তো অনেক টাকা খরচা হয়ে যাবে, কমপক্ষে 1.5-2 লক্ষ টাকা। আপনি বেকার বেকার পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজনকে কেন বলতে গেলেন? আরে টিকিট কাটতে হবে মানে? তুমি তো প্লেন চালাবে, মানে তুমি তো প্লেনের ড্রাইভার, তাই তুমি যা বলবে সেটাই তো হবে। তুমি প্লেনের কন্ডাক্টরকে বলে দেবে যাতে আমাদের কাছ থেকে কোনো টিকিট না চাই, কারণ আমরা তো তোমার আত্মীয়, আমাদের আবার টিকিট লাগবে কেন? আর এখন আমি সবাইকে যখন বলেই দিয়েছি, তাহলে কাউকে কিন্তু না করতে পারবো না। শাশুড়ি মায়ের কথা শুনি কমলা খুব ভালো মতো বুঝতে পারি তার শ্বশুর বাড়ির পরিবার ভীষণই সহজ সরল মানুষ, তাই তাদের কথা শুনে কল্পনার হাসি পেলেও মনে মনে তাদের প্রতি রাগও হয়। আচ্ছা ঠিক আছে, আপনি কিন্তু আর অন্য কাউকে যাওয়ার কথা বলবেন না। 20 জন ফাইনাল, আপনারা নিজেদের ব্যাগপত্র গুছিয়ে নিন। এই শুনে কল্পনার শ্বশুরবাড়ির পরিবার ভীষণই খুশি হয়। আর পরের দিন সকালবেলা কল্পনার গোটা শ্বশুরবাড়ি এয়ারপোর্টে গিয়ে পৌঁছায়। তবে কল্পনা তার বোকা ভোলা ভালা সহজ সরল পরিবারকে নিয়ে মনে মনে ভীষণই ভীত সন্ত্রস্ত অবস্থায় থাকে। কিছুক্ষণের মধ্যে কল্পনা তার পরিবারকে নিয়ে প্লেনে উঠে পড়ে, আর সে তার পরিবারকে নিজের নিজের সিটে বসতে বলে ককপিটে চলে যায় প্লেন চালানোর জন্য। ও মা, আমি জানালার সিট ছাড়া অন্য কোথাও বসবো না, কারণ তুমি তো জানো বাসে ট্রেনে উঠলেই আমার ভীষণ গা গোলায়, আমার খুব বমি পায়, তাই আমি জানালার ধারেই বসবো। এই যে দাদা, বলছি আপনি একটু জানালার সিটটা ছেড়ে দিন। আসলে আমার মেয়ে জানালার সিট ছাড়া বাসে ট্রেনে একদমই বসতে পারে না, ওর ভীষণ বমি পায়, তাই আপনি তাড়াতাড়ি এই সিটটা ছেড়ে দিন। আমার মেয়ে বমি করে দিলে কিন্তু আপনার জামা কাপড় নষ্ট হয়ে যেতে পারে। আপনারা কি প্রথমবার প্লেনে উঠেছেন নাকি? আমি তো জানলার ধারে সিটের জন্য এক্সট্রা টাকা দিয়েছি, আর আপনি বলছেন এই সিটটা ছেড়ে দিতে? জানি না কোথা থেকে চলে আসেন আপনারা, যান এখান থেকে, আমি আমার সিট ছাড়বো না। এমন কথা শুনে কমলা দেবী এবং তার মেয়ে খুবই রেগে যায়। এই যে আপনি কার সঙ্গে উঁচু গলায় কথা বলছেন? আপনি জানেন কে এই প্লেনের ড্রাইভার? আমার বৌমা পাইলট, এখন এই ট্রেন আমার বৌমা চালাচ্ছে, তাই আমরা যা বলবো সেটাই হবে। তা না হলে আমার বৌমাকে বলবো ট্রেনটা লন্ডনে না নিয়ে গিয়ে সোজা পাকিস্তানে নিয়ে চলে যেতে, তারপর বুঝতে পারবেন ঠেলা কাকে বলে। কি হলো, হা করে দেখছেন কি? এই প্লেনটা এখন আমাদের, তাই আমরা যা বলবো তাই করতে হবে। তাড়াতাড়ি উঠে পড়ুন, তা না হলে কিন্তু আমি এখনই আপনার গায়ে বমি করে দেব। এভাবেই চম্পা এবং তার মা ব্যক্তিটিকে বিরক্ত করলে শেষ পর্যন্ত সেই ব্যক্তির নিজের সিট ছেড়ে দিতে বাধ্য হয়, যার ফলে কল্পনার শাশুড়িমা এবং ননদ দুজনেই খুবই খুশি হয়। দেখতে দেখতে এভাবে কিছুক্ষণ কাটে। অনেকক্ষণ ধরে সিটে বসে বসে আমার পাটা কেমন যেন ব্যথা করছে, একটু হাঁটাহাঁটি করি বুঝলি, তাহলে একটু আরাম পাবো। তুই বস কেমন? এই বলে কমলা দেবী গোটা প্লেনের মধ্যে পায়চারি করতে শুরু করে, আর যা দেখে প্লেনের এয়ার হোস্টেস গুলো ভীষণই অবাক হয়।
কিন্তু যেহেতু তারা কল্পনার শ্বশুরবাড়ির লোকজন, তাই এয়ার হোস্টেস গুলো কল্পনা দেবীকে কিছুই বলতে পারে না। তবে কল্পনা দেবীর বোকামি দেখে তারা একদমই চুপ করে থাকতেও পারে না। এই যে দিদি, আপনি কোন স্টপেজে নামবেন? আপনাকে দেখে না আমার খুব চেনা চেনা মনে হচ্ছে। আমরা তো সবাই লন্ডনে ঘুরতে যাচ্ছি, আপনি যাচ্ছেন কোথায়? আর আপনার বাড়িতে কে কে থাকে? এটা কে গো, তোমার মেয়ে? এভাবে কল্পনা দেবী একে একে সমস্ত প্যাসেঞ্জারকে ভীষণ পরিমাণে বিরক্ত করতে থাকে। এই যে ম্যাডাম, আপনি দয়া করে অন্যান্য প্যাসেঞ্জারদের বিরক্ত করবেন না। আর এটা কিন্তু প্লেন, এটা বাস কিংবা ট্রেন নয় যে আপনি এভাবে ট্রেনের মধ্যে হাঁটাহাঁটি করছেন। প্লিজ দয়া করে আপনি আপনার সিটে গিয়ে বসুন আর সিট বেল্ট পরে নিন। এয়ার হোস্টেসের কথা শুনে কমলা খুবই রেগে যায়। এই, তোমার সাহস কি করে হলো? তুমি আমাকে হুকুম করছো? আমার বৌমা এই ট্রেনের ড্রাইভার, আর তুমি তো সামান্য এই প্লেনের কন্ডাক্টর মাত্র। তারপরও তোমরা আমার সঙ্গে এরকম বাজে ব্যবহার করছো। আমাদের যেটাই ইচ্ছা হবে আমরা সেটাই করতে পারি। আমার বৌমা যেহেতু এই প্লেনের ড্রাইভার, মানে পাইলট, তাই এখন এই প্লেনটাই আমাদের বাড়ির মতো। এই বলে কমলা দেবী আবার হাঁটাহাঁটি করতে শুরু করে। এভাবেই হাঁটতে হাঁটতে কমলা দেবী ককপিটে পৌঁছে যায়, যেখানে কল্পনা পাইলটের সিটে বসে প্লেন চালায়। কি হলো বৌমা, সেই কখন থেকে তোমাকে দেখতে পাচ্ছি না। একবারও তো আমাদের খোঁজ খবর নিচ্ছ না। আমরা কি করছি না করছি একবার তো দেখতেও গেলে না। শ্বশুরবাড়ির পরিবারের দিকে তোমার তো দেখছি কোনো খেয়াল নেই। আরে মা, আপনি এখানে এসেছেন কেন? প্লিজ আপনি দয়া করে এখান থেকে চলে যান। এটা ককপিটে পাইলট ছাড়া অন্য কাউকে অ্যালাউ করা হয় না। কন্ট্রোল রুম পর্যন্ত খবর চলে গেলে আমার কিন্তু চাকরিটাও চলে যেতে পারে। প্লিজ আপনি এখানে আসবেন না। আপনি আপনার সিটে গিয়ে বসুন। আর তাছাড়া আমি প্লেন চালাতে চালাতে আপনাদের দিকে কিভাবে খেয়াল রাখবো? তুমি প্লেন চালাচ্ছ তাতে কি হয়েছে? 2-5 মিনিটের জন্য তুমি তো একটা স্টপেজে প্লেনটা দাঁড় করাতেও পারো। আর হ্যাঁ, আমার পা দুটো টিপে দেবে চলো। পা দুটো ভীষণ ব্যথা করছে। তুমি আমার বৌমা, তাই শাশুড়ি মায়ের কথা তোমাকে শুনতেই হবে। আমি কি মুশকিলে পড়লাম? মা, এটা প্লেন, এটা আপনার বাড়ি নয় যে আপনার বৌমা আপনার সেবা করবে। আচ্ছা ঠিক আছে, আপনি বরং সিটে গিয়ে বসুন, আমি কাউকে পাঠাচ্ছি, সে আপনার পা টিপে দেবে। এই বলে কল্পনা তখনই একজন এয়ার হোস্টেসকে কমলা দেবীর কাছে পাঠিয়ে দেয়। আর কল্পনার কথা শুনি এয়ার হোস্টেস সুপর্ণা বাধ্য হয়ে কমলা দেবীর পা টিপতে শুরু করে। আরে এত আস্তে আস্তে পা টিপলে হবে? গায়ে তো তোমার কিছুই নেই, একেবারে শুকনো কাঠি। সারাদিন ট্রেনে টিকিট কেটে বেড়াও তো, সেই জন্য মনে হচ্ছে ভালো করে খাওয়া দাওয়া করার সময় পাও না। তুমি তো ঝড়ের বাতাসে উড়ে চলে যাবে। এই চম্পা, আমাদের ব্যাগের মধ্যে দেশি ঘিয়ের কৌটো আছে না? 1 কেজি ঘি এই মেয়েটাকে দিয়ে দে তো, খেয়ে দিয়ে একটু মোটা হবে। আপনাদেরকে ধন্যবাদ ম্যাডাম, কিন্তু আমাদের নিজেদের ফিগার মেনটেন করতে হয়, আর এটা আমাদের চাকরির অন্তর্গত গুরুত্বপূর্ণ বিষয়, তাই আমরা চাইলেও মোটা হতে পারবো না। আরে বাহ, আপনার গলার আওয়াজ তো খুব মিষ্টি, আর আপনি দেখতেও খুব সুন্দর। মা, এই মেয়েটাকে আমাদের বাড়ির ছোট বৌমা করলে কেমন হবে বলো তো? আমার কিন্তু এই মেয়েটাকে খুব পছন্দ হয়েছে। এই শুনে এয়ার হোস্টেস সুপর্ণা ভীষণই রেগে যায়, কিন্তু সে মুখের উপর কোনো কথা বলতে পারে না, তাই সে চুপচাপ কমলা দেবীর পা টিপতে থাকে। মোহিত, মনে হচ্ছে মেয়েটা তোর কথা শুনে লজ্জা পেয়ে গেছে। এই যে, তুমি তোমার বাড়ির ঠিকানা আমাকে দাও, আমি তোমার বাড়িতে আমার ছেলের জন্য বিয়ের সম্বন্ধ নিয়ে যাব। আমার একটা বৌমা প্লেনের ড্রাইভার, আর আরেক বৌমা হবে প্লেনের কন্ডাক্টর। আমার ছেলে কিন্তু দেখতে যেমন সুন্দর, তেমনই ভালো টাকাও ইনকাম করে। আমাদের গ্রামে আমার ছোট ছেলের বড় লুঙ্গি গেঞ্জি জাঙ্গিয়ার ব্যবসা আছে। এই শুনে সুপর্ণা কিছুতেই সেখানে বসে থাকতে পারে না, সে রাগের চোটে সেখান থেকে চলে যায়। শুধুমাত্র কল্পনা ম্যাডামের শ্বশুর বাড়ির লোকজন বলে আমাদের মুখ বন্ধ আছে। কল্পনা ম্যাডাম কেন যে এরকম মূর্খ একটা পরিবারে বিয়ে করতে গেল কি জানি। উফ, পুরো মাথাটা নষ্ট করে দিল। কখন যে প্লেনটা ল্যান্ড করবে কে জানি। এখনো 2 ঘন্টা বাকি আছে। এই 2 ঘন্টার মধ্যে এরা যে কি কি কাণ্ড ঘটাবে উপরওয়ালাই জানে। এভাবেই দেখতে দেখতে আরো কিছুক্ষণ কাটে, আর এরই মধ্যে কল্পনার শ্বশুরমশাই শঙ্করবাবু দৌড়াতে দৌড়াতে ককপিট এরিয়াতে অর্থাৎ কল্পনার কাছে গিয়ে পৌঁছায়। বৌমা তাড়াতাড়ি এখানে প্লেনটা দাঁড় করাও। প্লেনটা একবার থামাও, আমার ভীষণ জোরে হাগা পেয়েছে। তাড়াতাড়ি করো, তা না হলে কিন্তু আমার এখানেই বেরিয়ে যাবে। আরে প্লেনের মধ্যে বাথরুমের ব্যবস্থা আছে তো। লিপি, সুপর্ণা, মনিকা, কেউ একজন দয়া করে এনাকে বাথরুমটা দেখিয়ে দাও। বাবা যান, ওরা আপনাকে বাথরুম দেখিয়ে দেবে। কি, প্লেনের মধ্যে বাথরুমও আছে? বৌমা, আমি যদি প্লেনের মধ্যে শৌচকর্ম করি
তাহলে তো নিজে মানুষজনের মাথার উপর আমার মলমূত্র গিয়ে পড়বে। না না, ছি ছি ছি, এটা আমি করতে পারবো না। এগুলো করা কিন্তু একদম ঠিক নয়। আপনি দয়া করে আমার সঙ্গে চলুন, আর আপনি যেটা ভাবছেন এরকম কিছুই হবে না। আর হ্যাঁ, ম্যাডামকে এরকম ভাবে আপনারা বিরক্ত করবেন না, তা না হলে কিন্তু গন্ডগোল হয়ে যেতে পারে। এই বলে সুপর্ণা শঙ্করবাবুকে বাথরুমে নিয়ে যায়, আর শঙ্করবাবু সেই বাথরুমে বসে পেট পরিষ্কার করে বাইরে বেরিয়ে আসে। এভাবে আরো কিছুক্ষণ কাটে, কিন্তু হঠাৎ করে কল্পনার ননদ চম্পা আবার ককপিটে চলে যায়। বৌদি, তুমি কি সুন্দর প্লেন চালাচ্ছ গো, তুমি আমাকেও প্লেন চালানো শিখিয়ে দাও না, তাহলে আমিও তোমার মতো এরকম সাদা সাদা জামা কাপড় পরে প্লেন চালাবো। তোমাকে দেখে আমার খুব প্লেন চালানোর ইচ্ছে করছে। ওরে বাবা, এখানে তো কতগুলো সুইচ আছে। চম্পা, এ কি করছো তুমি? প্লিজ এখান থেকে চলে যাও, আমাকে ডিস্টার্ব করো না। আর দয়া করে কোনো জিনিসে হাত দিও না, কোনো সুইচে হাত দেবে না তুমি। চম্পা তার বৌদির কোনো কথা শোনে না। সে তখনই ককপিটের বিভিন্ন রকমের বোতামগুলো টিপতে শুরু করে দেয়। কল্পনা তাকে বাধা দেওয়ার আগেই চম্পা একসঙ্গে অনেকগুলো বোতাম টিপে দেওয়ার ফলে সঙ্গে সঙ্গে প্লেন নিজের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে, যার ফলে প্লেন ভীষণ জোরে জোরে দুলতে থাকে, আর প্লেনের মধ্যে বসা লোকজন এদিক ওদিকে ছিটকে যায়। তাই প্যাসেঞ্জারগুলো ভীষণ পরিমাণে আতঙ্কিত হয়ে ওঠে। চম্পা, এটা তুমি কি করলে? তোমরা কি মনে করেছো আমি এখানে বসে বসে ছেলে খেলা করছি? এখন যদি আমি প্লেনটা ঠিকমতো ল্যান্ড করতে না পারি, তাহলে কিন্তু 100 জন মানুষের জীবন চলে যেতে পারে। তোমরা কি প্লেনটাকে বাস কিংবা অটো বলে মনে করছো? যাও এখান থেকে। হ্যালো কন্ট্রোল রুম, এমার্জেন্সি, ইটস এমার্জেন্সি, প্লিজ হেল্প হেল্প। এমন সময় তাড়াতাড়ি করে এয়ার হোস্টেস গুলো ককপিটে চলে আসে, আর কল্পনা কন্ট্রোল রুমে ফোন করে সাহায্য চাইতে থাকে। এভাবে দীর্ঘক্ষণ ধরে প্রচেষ্টা করার পর কল্পনা শেষ পর্যন্ত এয়ারপোর্টে প্লেন ল্যান্ড করাতে সক্ষম হয়, যার ফলে সেই প্লেনের যাত্রীরা কল্পনাকে অনেক অনেক ধন্যবাদ জানায় তাদের জীবন রক্ষা করার জন্য। আর এরকম অবস্থাতে কল্পনার শ্বশুরবাড়ির পরিবার নিজেদের ভুল বুঝতে পারে, তাই তারা কল্পনার কাছে ক্ষমা চেয়ে নেয়। আমাদেরকে ক্ষমা করে দাও বৌমা, আমরা প্রথমবার প্লেনে উঠে অনেক বোকামি করেছি, তোমাকে অনেক বিরক্ত করেছি। আজকে আমাদের বোকামির জন্য অনেকের জীবন চলে যেতে পারত, এটা একবারও আমরা ভেবেই দেখিনি। আর পাইলটের কাজ করা যে সহজ নয়, সেটা আজকে আমরা বুঝতে পারলাম। এই শুনে কল্পনা খুবই খুশি হয়। তাই কল্পনা 4 দিনের জন্য ছুটি নিয়ে লন্ডনে তার পরিবারের সঙ্গে অনেক অনেক আনন্দ করে। পারুল এবং পাপড়ি 2 বোন ছিল। পাপড়ির জন্মের প্রায় 3 বছর পরে তাদের বাবা মারা যায়। তারপর থেকে তাদের মা ছন্দা দেবী একা কাজ করে সংসার সামলে 2 মেয়ে ঠিকভাবে খেয়াল রেখে উঠতে পারত না। পারুলের এখন 10 বছর বয়স, আর পাপড়ির মাত্র 5 বছর। এই অবস্থায় একদিন পারুলের এক দূর সম্পর্কের কাকা তাদের সঙ্গে দেখা করতে তাদের বাড়িতে আসে। আমি তোমাদের সাথে দেখা করতে আসবো ভাবলেও কাজের চাপে আর আসা হয় না। আজ এখানে কাজ ছিল বলেই তোমাদের সাথে দেখা করতে চলে এলাম। তোমার দাদা চলে যাওয়ার পর প্রায় সবাই আমাদের সাথে দেখা সাক্ষাৎ করাই বন্ধ করে দিয়েছে। সবাই জানি ছন্দা একা মানুষ, সেরকম কোনো কাজও করে না। যদি আবার কারোর কাছে টাকা পয়সা চেয়ে বসি, তাই কেউ আসে না। আমি সবই বুঝি। আমার ব্যাপারটা কিন্তু তেমন নয় বৌদি, যদি এরকম ভাবো তাহলে খুবই ভুল ভাববে। আমার সত্যি এতদিন সময় হয়ে ওঠেনি। আমার ওপর দিয়ে যা ঝড় বয়ে গেল, তার কথা আমি কাউকে বলতেও পারিনি। ভালো খারাপ ভাবার আমার কাছে কোনো সুযোগ নেই। আমার মাথায় এখন একটাই চিন্তা, আমি কিভাবে আমার 2টো মেয়েকে পড়াশোনা শিখিয়ে ভালো করে মানুষ করতে পারবো। তাই বলছি আমার কথা বাদ দাও, তুমি বলো তোমার কি হয়েছে। আমার স্ত্রীও তো গর্ভবতী ছিল, কিন্তু ডেলিভারির সময় তার শরীর এতটাই খারাপ হতে থাকে যে ডাক্তাররা বলেই দেয় হয় মাকে বাঁচানো যাবে না হয় সন্তানকে। আর যাকে এতদিন দেখিনি তার প্রতি ভালোবাসা দেখিয়ে এতদিন আমার সাথে যে সংসার করলো, তাকে কিভাবে ছেড়ে দিই বলতো? তাই স্ত্রীকেই বাঁচিয়ে নিলাম, আর তারপর থেকেই আমার স্ত্রী একেবারে মানসিক রোগী হয়ে গেছে। এত কিছু হয়ে গেল আর আমি কোনো খবরই পাইনি। আসলে আমি তো গরিব, কোনো কিছুতেই কারোর পাশে গিয়ে দাঁড়াতে পারবো না, তাই হয়তো কেউ আমাকে কিছু বলে না। কিন্তু তুমি এখন বলো, মধুজার কি খবর? ও এখন যেভাবেই হোক একটা বাচ্চা চাই, কিন্তু ডাক্তার বলে দিয়েছে ওর কোনোদিনও গর্ভধারণ করতে পারবে না। এই শুনে মনের দুঃখে সারাদিন নিজের মনে পুতুল নিয়ে খেলতে থাকে, আর সেই পুতুলটাকেই নিজের মেয়ে ভাবে। আমি যে কি পরিস্থিতিতে বেঁচে আছি আমিই জানি। একটা কথা বলি কুনাল, তুমি বরং আমার পাপড়িকে নিয়ে যাও। এই কথাটা শুনতে খুব স্বার্থপরের মতো মনে হলেও এই একটা কাজে আমাদের 2টো পরিবার বেঁচে যাবে। পাপড়িও সুখ স্বাচ্ছন্দ্যের মধ্যে বড় হতে পারবে, আর মধুজাও সুস্থ হয়ে যাবে।
পারুল তার মা এবং কাকুর সমস্ত কথা দরজার পেছন থেকে লুকিয়ে লুকিয়ে শুনতে থাকে। কুনাল বাবু পাপড়িকে নিয়ে চলে যেতে রাজি হলেই পারুল দৌড়ে গিয়ে তার বোনকে লুকিয়ে রাখার চেষ্টা করে, কিন্তু এত কিছু করেও তার শেষ রক্ষা হয় না। ছন্দা দেবীর কথায় তাদের বাড়ির শেষ কথা হয়। কুনাল বাবু পাপড়িকে নিজের সঙ্গে নিয়ে চলে যায়। পাপড়ি প্রথম প্রথম খুবই কান্নাকাটি করত, কিন্তু দিনের পর দিন সুখ স্বাচ্ছন্দ্য ভালো মন্দ খাবার এইসব কিছু পেয়ে তার দুঃখ কোথায় যেন হারিয়ে যায়। পাপড়ি কুনাল বাবু এবং মধুজা দেবীকেই নিজের মা বাবা বলে মেনে নিতে শুরু করে। পারুল অনেকবার তার বোনের সাথে দেখা করতে চাইলেও ছন্দা দেবী কিছুতেই রাজি হয় না। কারোর ভালো দেখতে পারিস না তাই না? তোর জায়গায় তোর বোনকে বড়লোক বাড়িতে পাঠিয়েছি বলে তোর হিংসা হয়, সেই কারণেই ওর সাথে দেখা করে ওকে সব মনে করিয়ে দিতে চাস তুই, তাই তো? যাতে ও আবার এখানে ফিরে আসে। এরকম কিছু নয় মা, আমার শুধু বোনকে একটু দেখতে ইচ্ছা করে, একটু ওর সাথে খেলতে ইচ্ছা করে। তুমি একদিন আমাকে নিয়ে চলো, আমি দূর থেকে দেখেই চলে আসবো। ছন্দা দেবী পারুলের কথায় পাত্তা দেয় না। দেখতে দেখতে বেশ কয়েক বছর কেটে যায়। পারুলের এখন 22 বছর বয়স আর পাপড়ির বয়স 17 বছর। এই কয়েক বছর পাপড়ির জীবন যতটা ধন সম্পত্তি এবং আনন্দ ফুর্তির মধ্যে কেটেছে ততটাই কষ্টের মধ্যে কেটেছে। এরই মধ্যে হঠাৎ ছন্দা দেবী বেশ অসুস্থ হয়ে পড়ে। তার আর বাইরে গিয়ে কাজ করার মতো ক্ষমতা থাকে না। মাকে ভালো রাখতে গিয়ে পারুলকে খুব অল্প বয়সে কাজের ব্যবস্থা করতে হয়েছে। পারুলের এসব নিয়ে যদিও কোনো আফসোস নেই, শুধু তার একটাই ইচ্ছা, সে তার বোনকে একবার দেখতে চায়। একদিন পারুল কাজে বেরোবে এমন সময়, বাড়িতে আসার সময় একটু মাংস নিয়ে আসিস তো, আর পারলে মাছও নিয়ে আসিস, আর তাড়াতাড়ি করে বাড়ি ফিরে যাস। বাড়ি ফিরে আবার তোকে অনেক রকমের রান্নাও করতে হবে। কেন মা, আজকে কি? আজকে তো তোমার জন্মদিন নয়, তাহলে এত কিছু রান্না হবে কেন? আজকে কি তাহলে তোমার জন্মদিন? এত বেশি কথা বলিস বলেই তো তোর সাথে কথা বলতে আমার ইচ্ছে করে না। আসলে আজকে পাপড়ি আসবে, তাই আমি চাইছিলাম ওর জন্য একটু ভালো মন্দ রান্না করতে। পারুল এই কথা শুনে প্রচন্ড খুশি হয়। সত্যি মা, তুমি সত্যি বলছো? আজকে বোন আসবে? আমার তো কাজে যেতেই আর ইচ্ছে করছে না, কিন্তু এই বর্ষার মধ্যে আমাদের বাড়িতেও হঠাৎ করে কেন আসবে? ঘরের যা অবস্থা, ও তো শান্তি করে ঘুমাতেও পারবে না। ও থাকতে আসবে নাকি? তোর কাকু কাকিমা কোনো একটা জায়গায় নিমন্ত্রণে যাবে। পাপড়িকেও যেতে বলেছিল, কিন্তু ও যাবে না বলেছে। পাপড়িকে একা একা বাড়িতে রেখে ওরা যাওয়ার সাহস পাচ্ছে না, তাই ওরা আমাদের এখানে পাপড়িকে একবেলার জন্য রেখে যেতে চায়। এই কথা শুনে পারুল আনন্দে এতটাই খুশি হয় যে সেদিন আর সে কাজেই যায় না। হঠাৎই প্রচন্ড বৃষ্টি শুরু হয়। সেই বৃষ্টির মধ্যে ছাতা মাথায় দিয়ে পারুল তার বোনের জন্য রান্না করবে বলে বাজার করতে বেরিয়ে পড়ে। কিছুক্ষণের মধ্যে বাড়ি ফিরে ওই ভেজা জামা কাপড় পরে পারুল রান্না করতে শুরু করে। রান্না বান্না সমস্ত কিছু শেষ হয়ে গেলে পারুল নিজে হাতে সমস্ত বাড়িঘর পরিষ্কার করে, যাতে তার বোনের সেখানে থাকতে কোনো অসুবিধা না হয়। কিছুক্ষণের মধ্যেই পাপড়ি সেখানে চলে আসে। পারুলদের ঘরবাড়ি দেখে পাপড়ি চোখ মুখ বাঁকাতে থাকে। ছি, ড্যাডি আমাকে এখানে রেখে গেল। ড্যাডি যে বলেছিল আমাদের কোনো রিলেটিভের বাড়িতে আমাকে রাখবে, আমি তো জানতাম না আমাদের এত গরিব কোনো রিলেটিভ আছে। আয় বোন আয়, ভেতরে আয়। আমরা গরিব হতে পারি, কিন্তু তোর যত্নে কোনো রকমের ত্রুটি রাখবো না। আয় ভেতরে আয়। ইস, ডিসগাস্টিং একেবারে। ঘরে চারিদিক থেকে জল পড়ে পড়ে জলের দাগ হয়ে গেছে। মেঝে এখনো ভালো করে শুকায়নি। সারা ঘর থেকে কেমন একটা ভেজা ভেজা গন্ধ বেরোচ্ছে। আমি এখানে থাকতে পারবো না। তুই একদম চিন্তা করিস না, আমি আবার সবকিছু পরিষ্কার করে দেব। তুই বস, আমি খাবার নিয়ে আসছি। আমি আজকে সব তোর পছন্দের জিনিস বানিয়েছি। খাওয়ার আগে আমি তোমাদের রান্নাঘরটা দেখব। যদি আমার পছন্দ হয় তবেই আমি সেখান থেকে খাবার খাবো। আমি আবার খুব হাইজিন মেনটেন করি। এই বলে পাপড়ি পারুলের সাথে তাদের রান্নাঘর দেখতে যায়। রান্নাঘর দেখে পাপড়ির একটুও ভালো লাগে না। এখানেও তো চারিদিক থেকে জল পড়ছে, তুমি এভাবে আমার জন্য রান্না করেছো? কি জানি বাবা, রান্না করা খাবারের মধ্যেও বৃষ্টির জল পড়েছে কিনা। আজকালকার বৃষ্টির জলও ভীষণ দূষিত। সেই জল আমার খাবারে পড়লে আমি তো সেই খাবারটা খেতেই পারবো না। তুমি আমাকে বাইরে থেকে খাবার এনে দাও প্লিজ। আমি নিজের হাতে যেগুলো বানালাম তুই একটাও খাবি না? তাহলে একটু টেস্ট করে দেখ, তারপর না হয় একটু বৃষ্টি থামলে আমি তোর জন্য বাইরে থেকে খাবার নিয়ে আসবো। তুমি নিজেও তো একটা ভেজা জামা পরে আছো, তার মানে এটা পরে তুমি রাস্তায় বেরিয়েছিলে? ওই রাস্তা থেকে আসা জামাটা পরেই তুমি আবার খাবার বানিয়েছো? সরি গো, আমি এটা খেতে পারবো না।
পারুলের মন এটা শুনে একেবারে ভেঙে যায়। সে আবার বৃষ্টিতে ভিজে ভিজে বাইরে থেকে খাবার নিয়ে আসে। সে জামা কাপড় পাল্টে শুকনো জামা পরে সেই খাবার নিয়ে সে পাপড়িকে খেতে দেয়। খাবার খেয়ে দিয়ে পাপড়ি একটু বিশ্রাম করার জন্য বিছানায় ঘুমাতে যাবে, এমন সময় হঠাৎই সে চিৎকার করে ওঠে। তার চিৎকার শুনে পারুল এবং ছন্দা দেবী দুজনেই সেখানে ছুটে আসে। কি হয়েছে বোন, হঠাৎ এমন চিৎকার করলি কেন? এই বিছানাতে আমি ঘুমাতে পারবো না, এই ঘরের ছাদটা তো ফুটো, আমি শুয়েছি আর সমানে আমার মাথায় জল পড়ছে, আর তোমরা তোমাদের বাড়ির অতিথিকে এরকম একটা ঘরে শুতে দিয়েছো। এই ঘরটাতে তো আমি থাকি, কখনো তো আমার গায়ে জল পড়েনি। এটাই এই বাড়ির সবচেয়ে বড় ঘর, সেই কারণেই তো তোকে এই ঘরটাতে থাকতে দিয়েছিলাম। কত সুন্দর করে গুছিয়ে দিয়েছিলাম দেখ। আমার বড় ঘর চাই না, আমি শান্তি করে ঘুমাতে চাই। আমি অন্য ঘরে শোবো, একবেলা থাকতে এসেছি, একটু বিশ্রামও করতে পারবো না? মায়ের ঘর ছোট হলেও ওখানকার বিছানাটা বেশ বড়, ওখানে আমি আর মা দুজনে একসাথে ঘুমাতে পারছিলাম। তাহলে মা এখানে আমার ঘরে এসে শুয়ে পড়ুক, আর তুই আর আমি ওই ঘরটাতে গিয়ে ঘুমাই, কেমন? আমি কারোর সাথে ঘুমাতে পারি না, আমাকে একাই ঘুমাতে হয়। আমার বাড়িতে আমার ঘরে সবচেয়ে বড় বিছানা আছে, সেটাতে আমি একাই ঘুমাই। এই বাড়িতে নিশ্চয়ই এত বড় বিছানা নেই, তাই আমি কারোর সাথে ঘুমাতে পারবো না। প্লিজ তুমি কিছু মনে করো না। এই বলে পাপড়ি ছন্দা দেবীর ঘরে বিশ্রাম নিতে চলে যায়। পারুলের ঘরে এসে ছন্দা দেবী বিছানার উপর ঘুমায়, আর পারুল মাটিতে বিছানা করে ঘুমায়। দেখতে দেখতে বেশ অনেকটা রাত হয়ে আসে। হঠাৎ করে কুণাল বাবু ফোন করে জানায় আজকে তারা পাপড়িকে নিয়ে আসতে পারবে না, কারণ বাইরে প্রচন্ড বৃষ্টি পড়ছে। সেই জন্য কালকে সকাল পর্যন্ত পাপড়িকে পারুলদের বাড়িতেই থাকতে হবে। এই কথা শুনে পারুল খুবই খুশি হয়। আমি আর তুই খুব মজা করব, ঠিক আছে? এমনিতেও দুপুরবেলা আমরা সবাই ঘুমিয়েছি, রাতে আর তাড়াতাড়ি ঘুম আসবে না। আমরা অনেক অনেক গল্প করব আর অনেক মজা করব। তোমার সাথে গল্প করতে আমার বয়েই গেছে। আমি বাধ্য হয়ে তোমাদের বাড়িতে থাকছি, কারণ আমি এখান থেকে ফিরে যাওয়ার রাস্তা চিনি না, নয়তো তোমার মতো লোকজনদের সাথে আমি এক বেঞ্চে বসতামও না। এসব তুমি কিভাবে কথা বলছো পাপড়ি? ও তোমাকে কত ভালোবাসে তুমি বুঝতে পারছো না? তোমার জন্য মেয়েটা সকাল থেকে কত কিছু রান্না করলো, তুমি একটাও কিছু খেলে না। ভালো আর শুকনো বিছানা তোমার জন্য ছেড়ে দিয়ে ও নিজে এই বর্ষার মধ্যে মাটিতে বিছানা পেতে ঘুমিয়েছে। তোমাকে খুশি করার জন্য কত চেষ্টা করছে, তারপরেও তোমার একটু কৃতজ্ঞতা বোধ নেই? কৃতজ্ঞতা বোধ কেন হবে? আমি তোমাদের বাড়ির অতিথি, আমাকে সমস্ত কিছু দিয়ে খুশি করাই তোমাদের কর্তব্য। উল্টে আমি তো বলবো তোমরা আমার কাছে কৃতজ্ঞ থাকো, আমার জন্য তোমাদের বেশ কিছু টাকা ইনকাম হয়ে যাবে। এসব তুই কি বলছিস বোন? তোর জন্য আমাদের টাকা ইনকাম হবে মানে? আমি যতদূর জানি আমাদের তোমাদের মতো গরিব কোনো আত্মীয় নেই, তাও ড্যাডি আমাকে তোমাদের কাছে রেখে গেছে। তার মানে নিশ্চয়ই ড্যাডি তোমাদের ভালো রকমের টাকাও দেবে আমাকে যত্ন করে রাখার জন্য। কিন্তু এত কিছুর মধ্যে ড্যাডি আমাকে ফাঁসিয়ে দিল কেন, আমি তো সেটাই বুঝতে পারছি না। পাপড়ির কথা শুনে পারুল এবং ছন্দা দেবী দুজনেই একেবারে চুপ করে যায়। তারা কি বলবে কিছু বুঝে উঠতে পারে না। সেদিন রাতে খুব জোরে বৃষ্টি নামে। পাপড়ির যাতে কোনো রকমের অসুবিধা না হয় তাই পারুল সারা রাত তার ঘরের বাইরে অপেক্ষা করতে থাকে। যখনই পারুল দেখে কোনো জায়গা থেকে জল পড়ছে, তখনই সঙ্গে সঙ্গে সে সেখানে প্লাস্টিক, কাপড় ইত্যাদি লাগিয়ে সেই জল আটকানোর চেষ্টা করে। এভাবে সারা রাত অক্লান্ত পরিশ্রম করে পারুল প্রচন্ড হাঁপিয়ে যায় এবং সে পাপড়ির ঘরের মেঝেতেই বিছানা করে ঘুমিয়ে পড়ে। ঘুম থেকে উঠেই পাপড়ি পারুলকে দেখে চোর চোর বলে চিৎকার করে ওঠে। চিৎকারে কুণাল বাবু এবং ছন্দা দেবীও সেই ঘরের ভেতর চলে আসে। তুমি আমাকে কোথায় রেখে চলে গিয়েছিলে ড্যাডি? রাত্রিবেলা এরা আমার ঘরে ঢুকে এসেছে, কোনো জিনিস না পেয়ে খুঁজে খুঁজে হাঁপিয়ে গিয়ে হয়তো এখানেই ঘুমিয়ে পড়েছিল। একদম নয় বোন, আমি তো সারা রাত জেগেছিলাম যাতে বৃষ্টি চলাকালীন বৃষ্টির এক ফোঁটা জলও তোর গায়ে না পড়ে। সকালবেলার দিকে বৃষ্টি থেমে আসতে আমিও হাঁপিয়ে গিয়ে কখন যে ঘুমিয়ে পড়েছি মনে নেই। একদম নাটক করে আমাকে আর বোন বোন বলে ডাকবে না, এখন আমার ড্যাডি এসে গেছে, এখন আমি তোমাদেরকে আর ভয় পাবো না। ড্যাডি, তুমি কোথায় রেখে গিয়েছিলে আমাকে? এরা কি ডিসগাস্টিং! এদের ঘরবাড়ির অবস্থা দেখেছো? তুমি জানো না তোমার মেয়ে এরকম জায়গায় থাকতে পারে না? তার উপরে এই মেয়েটা সারাক্ষণ বোন বোন বলে পেছন পেছন ঘুরে বেড়াচ্ছে। পাপড়ির কথায় রেগে গিয়ে কুণাল বাবু সবার সামনেই পাপড়িকে একটা চড় মারে। ও তো বাচ্চা মানুষ কাকু, ওকে মেরো না তুমি, ওর ভুল হয়ে গেছে। আগে তো কখনো এভাবে থাকেনি, তাই ও আমাদের পরিস্থিতিটা হয়তো বুঝতে পারছে না।
আগে এখানে থাকেনি মানেটা কি? জন্মের পর 5 বছর তো এখানেই থেকেছে। বড়লোকের চালোর মাথায় এমন ভাবে ঢুকে গেছে যে ও নিজের ঘর বাড়ি, মা দিদি সবাইকে ভুলে বসে আছে। দোষটা আমারই। আমি আমার স্ত্রীর কথা ভেবে ওকে এখানে আসতেই দেইনি। সারা জীবন ওকে এটাই বুঝিয়ে গেছি যে মধুজাই ওর মা, কিন্তু যেরকম নিষ্ঠুর তৈরি হবে আমি কখনো আশা করিনি। কুণালবাবু পাপড়িকে সমস্ত কথা জানায় কিভাবে ছন্দা দেবী পাপড়িকে কুণালবাবুর হাতে তুলে দেয়। সমস্ত কথা শুনে পাপড়ি প্রথমে রাগ করলেও ছন্দা দেবী তার ভবিষ্যতের কথা ভেবে এই কাজ করেছে এটা বুঝতে পেরে পাপড়ি সব রাগ ভুলে যায়। পারুলের সাথে করা সমস্ত অপমানের জন্য সে পারুলের কাছে হাত জোড় করে ক্ষমা চায়। পারুলের সঙ্গে থাকবে ভেবে পাপড়ি তার বাবার কাছে আরো বেশ কিছুদিন পারুলদের বাড়িতে থাকার জন্য অনুমতি নেয়। এভাবেই তারা দুই বোন কয়েকটা দিন খুবই হাসি খুশি মজা করে কাটায়।